বিশাল উত্তেজনা, চারদিকে নীল সমুদ্র মনে হচ্ছে। গোয়ালিয়র 14 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট গোয়ালিয়রে নতুন স্টেডিয়ামে বাংলাদেশ ভারত টি-20 ম্যাচ। দর্শকদের অবস্থা যদি দেখাই, মানে মনে হচ্ছে প্রায় 28 থেকে 30 হাজার দর্শক ধারণ ক্ষমতা। কিন্তু স্টেডিয়ামের ভেতরে আমরা একটু আগে ঢুকেছিলাম, সহকর্মী নাহিয়ান আমাদের সাথে আছেন। নাহিয়ান, আমরা কিন্তু গ্যালারি দেখেছি ফুল ভিতরে, কিন্তু বাইরে এখনো মনে হচ্ছে 20-30 হাজার দর্শক আছে। এই এতদিন পর আপনি যেটা বলছিলেন, প্রায় 15 বছর পর আন্তর্জাতিক ম্যাচ এবং এই ভেন্যুতে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ, এবং সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া খেলতে নামবে। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক স্টেডিয়ামের বাইরের যে পরিবেশটা, অসম্ভব রকমের উন্মাদনা, অসম্ভব রকমের আসলে অন্যরকম ভালো লাগা। আমরা যদি দেখি যে রোহিত শর্মা ইন্ডিয়াকে মাত্র 1-1.5 মাস আগে বিশ্ব চ্যাম্পিয়ন করিয়েছে টি-20তে, সেই রোহিত শর্মাকে আসলে ভক্তরা ভুলেনি। এখনো 45 রোহিত ম্যাক্সিমাম জার্সিতেই কিন্তু রোহিত এবং বিরাটকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা যতগুলো জার্সি দেখবেন এখানে, আমরা যেটা নীল সমুদ্র বলছিলাম, নীল যত জার্সি আছে সব জার্সির পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোহিত এবং বিরাটের নাম। এই রোহিত এবং বিরাটকে ছাড়াই কিন্তু আসলে বাংলাদেশের বিপক্ষে ভারত আজকের এই ম্যাচটাতে খেলতে নামছে। একটু আপনাদেরকে লাইনটা দেখাতে চাই যে আসলে এই ম্যাচকে ঘিরে কি পরিমাণ আসলে উন্মাদনা এখানকার দর্শকদের। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দূরে বিশাল বড় লাইন, এবং এই লাইন বেয়ে আসলে সবাই মাঠে ঢুকছেন। কিছুক্ষণ পর ম্যাচটা শুরু হবে এবং সেই ম্যাচকে ঘিরে উন্মাদনা শেষ। এই রূপক, আপনি যেটা বলছিলেন যে এখনো কেন এত মানুষের ভিড় বাইরে, আসলে মাঠে তো আসলে দর্শকরা এখনো পুরোপুরি গ্যালারি ভর্তি হতে পারেনি। একটাই কারণ, এই ম্যাচকে ঘিরে মারাত্মক রকমের আসলে এখানে সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে, এবং সেই সিকিউরিটির কারণেই আসলে অনেক আগ থেকে গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা প্রায় 10,000 বাইক দেখেছি খুব সম্ভবত, এরকম লাইভে কখনো দেখিনি কোন স্টেডিয়ামে। বাইকে করে আসলে খেলা দেখতে আসছেন যারা দর্শক আছেন, কারণ গাড়িতে আসাটা খুব একটা সহজ কাজ নয়। শহর থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে কিন্তু এই স্টেডিয়ামটা, এবং বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচকে ঘিরে সবার মধ্যে অন্যরকম উত্তেজনা। আপনারা খুবই কালারফুল একটা মাঠ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবার মাঝে। দৃষ্টিনন্দন স্টেডিয়ামটা যেমন খুবই সুন্দর, চারপাশে পাহাড়, লোকালয় নেই, এবং স্টেডিয়ামটা দারুণ ভাবে আসলে তৈরি করা হয়েছে, একদম আধুনিক একটা স্টেডিয়াম। প্রথম ম্যাচ এই সিন্ধিয়া, মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম, যেখানে টাইগাররা আগের 2 ম্যাচে অর্থাৎ এই সফরে 2টা টেস্টে বড় ব্যবধানে হেরেছে। 2019-এ বাংলাদেশ যখন ভারতের মাটিতে সিরিজ খেলতে এসেছিল, দ্বিপাক্ষিক সিরিজ, তখন কিন্তু প্রথম টি-20 বাংলাদেশ জিতেছিল। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। সহকর্মী নাইয়ানকে ডেকে নিব, ক্যামেরাটা ফিক্স হয়ে গিয়েছে। আমরা এখন ম্যাচের ইনসাইড গুলো, ম্যাচে কি ঘটতে পারে স্টেডিয়াম প্রাঙ্গণে, নানা বিষয় আপনাদের তুলে ধরবো। নাইয়ান, গতবার যখন 2019-এ বাংলাদেশ এসেছিল ভারতে, প্রথম টি-20 কিন্তু বাংলাদেশ জিতেছিল দিল্লিতে, কাছেই, এখান থেকে 3-4 ঘন্টার ড্রাইভ। অরুণ জেটলি স্টেডিয়ামে নতুন স্টেডিয়াম, নয়া চমক। আসলে বিশ্বকাপ শেষে বাংলাদেশ প্রথম টি-20 খেলতে যাচ্ছে, একটা পালাবদল, সাকিব আল হাসান নেই। ভারতীয় দলটা আইপিএল অনেক পরিচিত ক্রিকেটার আমরা জানি, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তারা অনেকটা অনভিজ্ঞ। সবকিছু মিলে আপনি যেটা ক্যাপশন দিয়েছেন, টাইগাররা কি চমক দেখাতে পারবে, বা টাইগারদের থাবা কি দেখতে পারবো এখানে? আসলে এখানে আপনি যদি দেখেন, ইন্ডিয়া টিমটা এমনিতেই অনেক বেশি শক্তিশালী, এবং এই ম্যাচকে ঘিরে 30,000 দর্শক ভর্তি গ্যালারি থাকবে, এবং এই গ্যালারি ভর্তি দর্শকরাই কিন্তু ইন্ডিয়ার হয়ে 12 ম্যানের একটা দায়িত্ব পালন করবেন। মানে প্রত্যেকটা বলে বলে চিৎকার সামলাতে হবে বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন তাদেরকে। অর্থাৎ এখানে যে দর্শকরা আছেন তাদের মধ্যে যে উন্মাদনাটা, তাদের মধ্যে যে আসলে মানে এই ম্যাচকে ঘিরে ভালো লাগা, কিংবা যেভাবে আসলে ইন্ডিয়া দলকে সাপোর্ট করতে তারা এসেছেন, নিঃসন্দেহে মাঠের বাইরে গ্যালারি থেকে তারা ভারত দলকে যেভাবে সাপোর্ট করবে, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় চাপ হতে পারে রূপক। তবে বাংলাদেশের কেউ কি প্যাট কামিন্স হতে পারবেন, যেটা আহমেদাবাদে গত বছর নভেম্বরের 19 তারিখ বিশ্বকাপের ফাইনাল হয়েছে, একদম চুপ করিয়ে দিয়েছিল, যেমন সবাইকে চুপ করে দিয়েছিল, কোহলির উইকেট তুলে নিয়েছিল, অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের কেউ কি প্যাট কামিন্স হতে পারবে এই মাঠে? সবাইকে চুপ করে দিয়ে একদম মন খারাপ করে সবাই বাড়ি ফিরবে। আর টাইগাররা, যে কজন টাইগার আছেন ক্রিকেটার, যে কজন বাংলাদেশ সমর্থক কিংবা জার্নালিস্ট আছে, তারা অন্তত উৎসব করতে পারবে ম্যাচ শেষে, কি মনে হয়? না, নিঃসন্দেহে কাউকে না কাউকে তো আসলে পেট কামিন্স হতেই হবে। আসলে এই ম্যাচে যদি ভারতকে হারাতে হয়, বাংলাদেশকে অবশ্যই এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে। গতকাল আসলে তাওহিদ হৃদয়কে প্রশ্ন করা হয়েছিল যে আসলে চমক দিয়ে
বা ধামাকা দিয়ে কি আসলে শুরু করা যাবে কিনা এই সিরিজটা। তাওহীদ হৃদয় একটু ব্রেক দিয়ে বলেছেন আসলে আমরা কোনো ধামাকা দিতে চাই না, আমরা আসলে এই ম্যাচটা জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যা যা করতে হয় সবটাই করব। খুব একটা সহজ কাজ নয় রূপক, আসলে আপনি যদি চিন্তা করেন একেবারেই সহজ কাজ নয়। সেই জায়গাটায় বাংলাদেশ দলকে আসলে একটু চাপ নিয়ে খেলতে হবে, কারণ একটা লম্বা ব্রেক, বিশ্বকাপের পর বাংলাদেশ কিন্তু কোনো টি-20 ম্যাচ খেলেনি কিংবা টি-20 ফরম্যাটে খেলেনি। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু একটা চাপ থাকবেই, এই জায়গাটায় তাদেরকে মানিয়ে নেওয়ার জন্য একটা চাপ থাকবে। সুতরাং সেই চাপ থেকে বেরিয়ে ভারতের বিপক্ষে ভালো করতে হলে বাংলাদেশকে অনেক জায়গায় ভালো করতে হবে। টপ অর্ডার, বিশেষ করে পাওয়ার প্লেতে বাংলাদেশকে ভালো করতে হবে, কারণ পাওয়ার প্লেতে বাংলাদেশ সবসময় কিন্তু আসলে ঢুকতে দেখেছি। এই জায়গাটা দেখেন, আপনি বিশ্বকাপ কভার করেছেন আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজে, প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি যে বাংলাদেশের ওপেনাররা টপ অর্ডাররা ফেল করেছে পাওয়ার প্লেতে। সেটা যদি লিটন বলি, তানজিদ তামিম বলি, নাজমুল হোসেন শান্ত বলি, কেউই পাওয়ার প্লেটা ইউটিলাইজ করতে পারেনি, যেখানে আসলে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ হিসেবে দেখা যায়। এই বাংলাদেশ সেই প্লেয়াররাই কিন্তু আছে, লিটন আছে, তানজিদ তামিম আছে, শান্ত আছে, হয়তো ইমনের সুযোগ হতে পারে। সবকিছু মিলে নতুন সময়টা কি আসলে আমরা পাবো, নতুন কিছু পাবো কিনা আসলে ওই পুরনো ক্রিকেটারদের কাছ থেকে পাওয়াটা জরুরি। এবং এই সিরিজটার আগেই কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একটা বার্তা দিয়েছেন, যেটা আমার কাছে এই সিরিজের আগে সবচেয়ে বড় একটা মেসেজ মনে হয়েছে। এবং তিনি বলেছেন যে আসলে এই সিরিজ থেকে তারা ওই যে টি-20 যেই ধাঁচে খেলেন, তারা আসলে সেই ধীর গতির যেই ধাঁচটা, সেই ধাঁচ থেকে বেরিয়ে আগ্রাসী ক্রিকেট খেলতে চান। এটা অনেক বড় একটা মেসেজ ছিল। এখন বাংলাদেশ দল আসলে কতটুকু আগ্রাসী ক্রিকেট খেলতে পারে সেটা দেখার জন্যই কিন্তু আসলে আমরা উদ্গ্রীব হয়ে আছি। এই ম্যাচটাতে কতটুকু আসলে মানে আগ্রাসী হতে পারে, অ্যাগ্রেশনটা দেখাতে পারে। বাট ঝামেলা যেটা হচ্ছে রূপক, সেটা হচ্ছে এখানকার যে উইকেটটা, তাওহীদ হৃদয় গতকাল এসে বলেছেন যে এখানকার উইকেটটা স্লো টার্নিং উইকেট মনে হচ্ছে। আবার আমরা যদি এখানে যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি, ডোমেস্টিক ক্রিকেটের স্ট্যাটস যদি দেখি, সেখানে আবার কিন্তু অ্যাভারেজ কত, আপনি তো 200 আশেপাশে, 200 আশেপাশে এভারেজ, 250 260 এর ঘরে একটা ইনিংসও আছে এখানে টি-20 তে। তো কোনো কারণে আসলে বাংলাদেশ উইকেট পড়তে ভুল করলো কিনা, যেটা তাওহীদ হৃদয় বলেছেন, সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। উইকেট পড়তে ভুল করলে কিন্তু টস জিতে বাংলাদেশ আসলে কি নিবে, সেটাও আসলে একটা বড় ভুল ডিসিশন হয়ে যাবে। এবং কিভাবে আসলে কোন অ্যাপ্রোচে খেলা উচিত, সেখানেও কিন্তু একটা গলদ হয়ে যেতে পারে। সুতরাং বাংলাদেশের জন্য আসলে উইকেটটা দেখাটা খুব জরুরি। নিশ্চয়ই আজকে শেষ মুহূর্তে এসে টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ কোচিং স্টাফ বলতে পারি, ক্যাপ্টেন বলতে পারি, কিংবা ক্রিকেটাররা নিশ্চয়ই উইকেট দেখা একটা ডিসিশনে পৌঁছাবেন এবং ওই উইকেটটা দেখার পরেই হয়তোবা একাদশটা কেমন হতে পারে সেই চূড়ান্ত ডিসিশনটা হতে পারে। উইকেটটা আসলে বিগ রোল প্লে করতে পারে, আসলে টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে তখন আসলে বেস্ট ইলেভেনটা কি হতে পারে। বাংলাদেশ যদি স্লো টার্নিং উইকেট হয়, বাংলাদেশের স্পিন শক্তিও তো খারাপ না নাহিয়ান, সেই জায়গাটাতে ঋষাদ তো এখন অটো চয়েস হয়ে গিয়েছে বাংলাদেশের টি-20 দলে, কারণ সে পিন হিটিংটাও দারুণ করে। দুই মেহেদির মধ্যে কাকে খেলাতে চাইবেন আপনি এরকম কন্ডিশনে ভারতীয় ব্যাটিং লাইন আপের এগেনস্টে? মেহেদী হাসান মিরাজ না শেখ মেহেদী? রাকিবুল হাসান, যে কিনা আন্ডার-19 বিশ্বকাপ জয়ী স্পিনার, সাকিব আল হাসান নেই, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার টিমে একজনই। সবকিছু মিলে স্পিন ডিপার্টমেন্টটা কি হতে পারে, যেহেতু টিম ম্যানেজমেন্ট থেকে গতকাল বলা হয়েছে যে উইকেটটা একটু স্পিন ফেভারেবল হতে পারে। তো ওই ক্ষেত্রে আসলে কিন্তু রাকিবুল যেহেতু একমাত্র বাঁহাতি অর্থোডক্স বোলার এবং ইন্ডিয়া টিমে কয়েকজন ডানহাতি ব্যাটারও আছেন, সুতরাং সেই জায়গা থেকে অপশন কিন্তু একটাই রাকিবুলের আসলে ডেবু হবে কিনা সেটা একটা দেখার বিষয়। হয়তো বা টিম ম্যানেজমেন্ট রাকিবুলের দিকে যাবে, তার একটা অভিষেক হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে। পাশাপাশি আপনি দুই মেহেদির কথা বলছিলেন, দুই মেহেদির মধ্যে আসলে কাকে নেওয়া যায় বা কাকে নেওয়া উচিত। দুই মেহেদির মধ্যে আমার কাছে মনে হয় মেহেদী মিরাজ একটু এক্সপিরিয়েন্স, মানে সাম্প্রতিক সময় টি-20 থেকে যেহেতু দূরে আছেন, সেই জায়গাটা একটু পিছিয়ে আছেন। বাট শেখ মাহাদি কিন্তু এই জায়গাটায় আপ টু দ্য মার্ক আছেন আমার কাছে মনে হয়, এবং টিম ম্যানেজমেন্ট হয়তো বা চাইবে শেখ মেহেদীকে সুযোগ করে দিতে। বোলিং বলেন, ব্যাটিং বলেন, শেখ মেহেদী আসলে এই ফরম্যাটে অনেক বেশি কার্যকর। আপনি ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যখন সুপার 8 বা 6 যে বিশ্বকাপে উঠেছে, তখন সুপার 8 এর ম্যাচটা খেলেছে, দুটো ম্যাচ খেলেছে, অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ খেলেছে, ভারতের সঙ্গে একটা ম্যাচ খেলেছে। সেই ম্যাচগুলোতে ব্যাটিং অর্ডার বিবেচনা করেই কিন্তু শেখ মেহেদীকে নতুন বলে বোলিং করানো হয়েছে, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং ভেরি ইকোনমিক্যাল ছিলেন। আমরা যদি ভারতীয় ওপেনার দেখি, অভিষেক শর্মা কদিন আগে জিম্বাবুয়েতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ানডে ক্রিকেটে যদি ভুল না করে থাকি, পাশাপাশি টি-20 ক্রিকেটে যদি ভুল না করে থাকি, পাশাপাশি সঞ্জু স্যামসন ওপেন করতে পারে। যারা ব্যাটিং এ আছে লেফট রাইট কম্বিনেশন আছে, তবে শেখ মেহেদীর ইকোনমিক্যাল স্পেলটা
পাওয়ার প্লে তো কতটা ইম্পর্টেন্ট, এবং সেটা কি মেহেদী মিরাজ সেটা আর যদি না নেওয়া হয় সে কি সেটা পূরণ করতে পারবে না? শেখ মেহেদী বেটার অপশন হতে পারে। আপনি যেটা বলছিলেন আসলে শেখ মেহেদীর কথা, শেখ মেহেদী এখানটা একটু এগিয়ে থাকবে, তিনি পরীক্ষিত এবং সবশেষ বিশ্বকাপে কিন্তু নতুন বলে বেশ কয়েকবার আমরা সেই ভূমিকায় তাকে দেখতে পেয়েছি, মোটামুটি ভালো বোলিং করেছেন। সো সেই জায়গা থেকে শেখ মেহেদী কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। মেহেদী হাসান মিরাজের যেটা হয়েছে, মেহেদী হাসান মিরাজকে আমরা খুব কম সময় দেখেছি টি-20তে আসলে 4 ওভারের কোটাটা পূরণ করতে। ইন্ডিয়ার কন্ডিশনে শেখ মেহেদী আসলে ঠিক কতটা কার্যকর হবেন, বা নতুন বলে আসলে শেখ মেহেদী যেই ধরনের সার্ভিস দেন ঠিক মেহেদী মিরাজ কি সেই সার্ভিসটা দিতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শেখ মেহেদী এই জায়গায় 2 মেহেদীর যদি লড়াই হয় সেখানে শেখ মেহেদী কিছুটা হলেও এগিয়ে থাকবে। বাট মেহেদী হাসান মিরাজকে যেহেতু স্কোয়াডে রাখা হয়েছে, তাকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হয়েছে, সাকিব আল হাসানের জায়গায় তাকে ভাবা হচ্ছে, সুতরাং কোনো না কোনোভাবে তাকে হয়তো বা টিমের একাদশে হয়তো বা জায়গা করে দেওয়ার একটা চিন্তা ভাবনা টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে, যদি উইকেট এবং কন্ডিশন সবকিছু আসলে ফেভারেবল হয়। 4 জন পেসার আছে স্কোয়াডে, সেখানে 2 জন বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম, পাশাপাশি তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ। 4 জনের মধ্যে 2 জন খেলবে না 3 জন খেলবে, সেটা হয়তো পিচের অবস্থা দেখে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। 2 জন খেললে কোন 2 জন আপনি এগিয়ে রাখবেন, 3 জন খেললে কাকে বাদ দেবেন, এটা আসলে অনেক কঠিন একটা সিদ্ধান্ত, যে কারোর জন্য হেড কোচ ক্যাপ্টেনের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত। কারণ 4 জন পেস বোলারই বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলার, 4 জনই ফর্মে আছে, 4 জনই আসলে যে কোনো কন্ডিশনের জন্য দারুণ ইফেক্টিভ। সেই জায়গাটাতে এখানে বাদ দেওয়াটা খুবই মানে কঠিন সিদ্ধান্ত হবে। রূপক, আলোচনাটা করি তার আগে একটু আমরা আমার মনে হয় যেহেতু জমে উঠেছে ঠিক মাঠের বাইরের পরিবেশে, সেটা একটু দেখাতে আলোচনা করি দর্শকদের আসলে কি অবস্থা। দেখতে পাচ্ছেন আসলে বড় লাইন ধরে, বিশাল বড় লাইন ধরে কিন্তু আসলে সবাই ঢুকছেন মাঠে, এবং 30,000 ধারণ ক্ষমতার এই নতুন স্টেডিয়ামটায় একেবারে কানায় পূর্ণ থাকবে। এই ম্যাচটাকে ঘিরে সবার মধ্যে আগ্রহটাও কিন্তু অসম্ভব রকম, যেটা আমরা আগেই বলছিলাম। এই শ্রীমন্ত মাধবরাও সিন্দ্রা ক্রিকেট স্টেডিয়াম অনেক কঠিন স্টেডিয়ামের নাম, আসলে আমরা এই কয়েকদিন থেকে কঠিনকে টাইগাররা জয় করবে সেটাই এখন সবার প্রত্যাশা। কঠিন নামের ভেন্যুতে কঠিন একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। সেই কঠিন চ্যালেঞ্জটা আসলে বাংলাদেশ কতটুকু উতরাতে পারে সেটা দেখা বিষয়। আপনারা দেখেন চারিদিকে যেই জার্সি আমরা দেখছি, সব জায়গায় রোহিত, বিরাট এবং ধোনি, তারা অবসর নিয়েছে, তারা টি-20 ক্রিকেট ছেড়েছে, বাট দর্শকরা কিন্তু তাদের জার্সি পরে এসেছে। এটা অনেক সিগনিফিকেন্ট বিষয়। আমরা যে বলি যে সাকিব তামিমরা যখন সরে যাবে রিপ্লেসমেন্ট যতই আসুক, এই মানুষগুলো, এই ক্রিকেটাররা এত বছর ধরে এত অর্জন করেছে, ভক্তদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। সেই ধোনি, রোহিত কিংবা বিরাট কিংবা সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ মুশফিক, অবশ্যই রিপ্লেসমেন্ট যত ভালোই আসুক বা যত খারাপই আসুক, মানুষগুলো অর্জন পাবলিক আসলে দর্শকরা ভোলে না। নাহিয়ান অবশ্যই, আর রোহিত নেই, বিরাট নেই, তারা তো আসলে টি-20 থেকে অবসর নিয়েছেন। সাকিব আল হাসানের মতো বাংলাদেশের বড় তারকা, তিনি অবসরে চলে গেছেন। এই ম্যাচটাকে ঘিরে অনেক শূন্যতাও কিন্তু আমরা আসলে দেখতে পাবো। নতুন অনেক ক্রিকেটার এসেছেন, নতুন ভাবে আসলে এই 2 দলের লড়াইটা আমরা দেখতে পাবো। অনেকেই আছেন, অনেকেই নেই। যাদের কথা বলছিলাম, প্রচন্ড রকমের বাতাস উঠেছে আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। রূপক, মনে হচ্ছে কিনা বৃষ্টি কোনো কারণে আসলে বাগড়া দিতে পারে এই ম্যাচটাতে? বাতাস এবং ধুলা ঝড় গত 3-4 দিনে নাহিয়ান, আমরা তো আরো 3 দিন প্র্যাকটিস কভার করেছি এখানে, এরকম ঝড় কিন্তু আমরা এই অঞ্চলে দেখি। ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে, জানি না আসলে এই ম্যাচটা শেষ পর্যন্ত কি অবস্থা হবে, বাট আকাশ বলছে, বাতাস বলছে আসলে কোনো না কোনো ভাবে এই ম্যাচটা আবহাওয়ার কারণে চ্যালেঞ্জে পড়তে পারে। আমরা সেটা আশা করবো না, অ্যাটলিস্ট ভালোভাবে যেন এই ম্যাচটা শেষ হয়, ভালোভাবে যেন আসলে আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাচটা, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের উত্তেজনাপূর্ণ ম্যাচটা যেন আমরা দেখতে পারি, সেই আশাটাই করবো। একটু লাইন দেখাতে চাই যে কিভাবে আসলে লাইন ধরে এই দর্শকরা কিন্তু প্রায় 4-5 কিলোমিটার হেঁটে মাঠে এসেছে। বিশাল বড় লাইন, আসলে একদমই লম্বা একটা লাইন, এবং সেই লাইন ধরে মাঠে সবাই প্রবেশ করছেন, ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধু বান্ধব নিয়ে, অন্যরকম একটা ফেস্টিভ্যাল মুড। কারণ এই শহরে সবচেয়ে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়েছে তখন সচিন টেন্ডুলকার খেলছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট। সচিন টেন্ডুলকার সেই ম্যাচে এই শহরের আরেক মাঠে সচিন টেন্ডুলকার দুনিয়াতে ওয়ানডে ওডিআই ক্রিকেটে, অর্থাৎ ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রথম ব্যাটার, যেখানে 200 রান করেছিলেন এই গোয়ালিয়র শহরে। তো ঐতিহাসিক একটা শহর, রূপসিং স্টেডিয়াম শহরে, যেটা কিনা অবস্থিত। সেই স্টেডিয়াম থেকে আমরা আসলে আজকে বাসে চড়ে এই মাঠে এসেছি। মোটামুটি লম্বা সময় লাগে মূল ভেন্যু মূল শহর থেকে এই
ভেন্যুতে আসতে হলে একটু দূরে করা হয়েছে, বাট যতগুলো স্টেডিয়াম দেখেছি আমরা এই পর্যন্ত আসলে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, এই স্টেডিয়ামটা কিন্তু দারুণ লেগেছে, খারাপ লাগেনি যদি একটু দূরে, বাট সবকিছু বিবেচনায় কিন্তু বেশ সুন্দর একটা স্টেডিয়াম। সেই সুন্দর একটা স্টেডিয়ামে কিন্তু আসলে আজকে বাংলাদেশ ভারত 3 ম্যাচ সিরিজের প্রথম টি20টা হতে যাচ্ছে। कौन जीतेगा? इंडिया! इंडिया! Who will perform better today? আমরা কিন্তু নাহিয়ান বাংলাদেশের সমর্থক বলতে একজনকেই দেখেছি, যে কিনা টাইগার শোয়েব, যে কিনা নানান দেশে যায়। তাছাড়া কিন্তু বাংলাদেশ থেকে কেউ আসেনি, এবং এই শহরেও আসলে কোনো বাংলাদেশি থাকে বলে মনে হয় না। দিল্লিতে হয়তো অনেক স্টুডেন্ট থাকে, বাট এখানে আমরা কাউকে দেখি। এখানে এসে খেলা দেখার সাহস করার সম্ভাবনা খুবই কম রূপক আসলে দূর থেকে এসে, কারণ অনেক দূরে এবং এখানকার অনেক সুযোগ সুবিধার অপ্রতুলতার কারণে আসলে অনেকে হয়তো বা এই সাহসটা করবেন না। আমরা দিল্লিতে হয়তো বা অনেক বাংলাদেশি সমর্থককে দেখতে পাবো, বাট গোয়ালিয়রে আমরা এখন পর্যন্ত সেভাবে বাংলাদেশের জার্সি পরা, আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়েছি, ওয়েস্ট ইন্ডিজের সেই সেন্ট ভিনসেন্ট বলি, অ্যান্টিগা বলি, সেখানেও প্রচুর সংখ্যক বাঙালি দর্শক কিন্তু দেখেছিলাম। কিন্তু এই জায়গাটায় গোয়ালিয়রে এখন পর্যন্ত বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জার্সি পরিহিত কাউকেই কিন্তু সেভাবে দেখতে পাইনি, এবং দেখার সম্ভাবনাটাও অনেক কম। মাত্র একজন দর্শককে আমরা দেখেছি, যাকে বলা হয় বাংলাদেশের আইকনিক সাপোর্টার টাইগার শোয়েব, তাকে দেখতে পেয়েছি। বাট এর বাইরে কিন্তু আসলে আমরা দেখছি পুরোটাই নীল সমুদ্র, পুরোটাই আসলে ইন্ডিয়ান সাপোর্টারদের রাজত্ব এই শ্রীমন্ত মাধব রাও সিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে। নতুন স্টেডিয়াম, নতুন আমেজ। টস হতে আরো 19 মিনিট বাকি, আরো 19 মিনিটের মতো বাকি আছে। মাঠের বাইরে প্রচুর সংখ্যক মানুষ আসলে লাইন ধরে প্রবেশ করছেন। দর্শক, টস হতে আরো প্রায় 18 মিনিট বাকি। আপনাদের কাছে জিজ্ঞেস করব, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের বেস্ট 11টা কি হতে পারে। আপনারা আজকে লাইন আপ করে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা কাকে কাকে আজকের ম্যাচটা খেলাতে চান। যেহেতু ওপেনিং এ লিটন কুমার দাস বলা যায় খেলানোই হবে তাকে, তার পার্টনার কে হবেন, তানজিদ তামিম নাকি পারভেজ হোসেন ইমন? ওয়ান ডাউনে নাজমুল সাদ ক্যাপ্টেন, তাকে তো আসলে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। তাহিদ হৃদয় আছেন, মাহমুদুল রিয়াদ আছেন, মেহেদী হাসান মিরাজ কি বেস্ট 11-এ থাকবেন? কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এইটা নিশ্চয়ই অনেকেই এই বিষয়ে নিশ্চয়ই মতামত জানাতে চাইবেন যে মেহেদী মিরাজ খেলবে কি খেলবে না আজকে। শেখ মেহেদীর কি অবস্থা? মেহেদী হাসান মিরাজ খেললে একই টাইপের ক্রিকেটার শেখ মেহেদী কি বেস্ট 11-এ থাকবেন কিনা? রিশাদ হোসেন তো অবশ্যই থাকবেন। বাংলাদেশের টি20 ক্রিকেটের নতুন একটা ডাইমেনশন দিয়েছে। আমি অ্যাড করি রূপক, আমরা এই যে আলোচনা করছি একাদশ নিয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে গিয়েও দিতে পারছি না, একটা কারণেই, একজনের জন্য, তিনি হচ্ছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান যখন টিমে থাকেন তখন একাদশ গড়াটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। একজন স্পিনার, একজন বোলার কিংবা একজন ব্যাটার হিসেবে তার যে ভূমিকাটা থাকে, সেই ভূমিকার কারণে একটা বেশি ব্যাটসম্যান খেলানো যায়, একটা বেশি বোলার খেলানো যায়, মানে অনেক কিছু ডিসিশন নেওয়া সহজ হয়ে যায়। কিন্তু আজকে যখন সাকিব আল হাসান নেই, এখানকার একাদশ, অর্থাৎ এই ম্যাচকে ঘিরে যে একাদশটা গড়া হবে বা এখন থেকে যেই একাদশটাই গড়া হবে কিনা, সাকিব আল হাসানের অভাবটা কিন্তু সবাই আসলে ফিল করবে। এটা একেবারে হলফ করে বলে দেওয়া যায়, যেটা আসলে এই ম্যাচটা তো আমরা অনেক সমস্যায় পড়ছি, আসলে কাকে নিব কাকে রাখবো এরকম একটা আলোচনা করছি, বাট টিম ম্যানেজমেন্টই তো আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তাদের জন্য কিন্তু কাজটা সহজ হবে না। রূপক, অনেকেই মিস ইউ 75 সাকিবকে মিস করছেন। আন্তর্জাতিক টি20 শেষ ম্যাচটা হয়তো সাকিব খেলে ফেলেছেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে, যেখানে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার একটা দারুণ সুযোগ ছিল। সবকিছু মিলে ইন্ডিয়ান সমর্থক বাংলাদেশকে একটু চিয়ার আপ করছে। সাকিবকে অনেকে মিস করছেন, অনেকে বলছেন যে তামিমের কথা অনেকে বলছেন, তানজিদ তামিম মনে হয়, তামিম ইকবাল না, তামিম ইকবাল এই মাঠে আছেন, তামিম ইকবাল ধারাভাষ্যকার হয়ে কমেন্ট্রি বক্সে সাকিবের অনেক নাম অনেক শোনা যাচ্ছে। সাকিব থাকলে আসলে 3 ডাইমেনশন ক্রিকেটার সাকিব ব্যাটিং এও করেন দারুণ, বোলিং করেন, ফিল্ডিং ও অসাধারণ, ক্রিকেট মস্তিষ্ক অসাধারণ, অর্থাৎ 4 ডাইমেনশন ক্রিকেটার। সেই এরকম ক্রিকেটার না থাকা মানে আসলে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচের সবার জন্য মাথা খারাপ অবস্থা। অনেকেই কমেন্ট করছেন লিটন দাসের সাথে পারভেজকে ওপেন করাতে
পারলে ভালো হবে, কি বলেন? পারভেজ ইমনকে যতটুকু দেখেছি পারভেজ ইমনকে ম্যাচের আগের দিন মানে আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি সাবলীল মনে হয়েছে। এই গোয়ালিয়রের অনেক বেশি বিগ হিটিং এ তিনি খুবই সিদ্ধহস্ত এবং তিনি আসলে বড় শট খেলায় বেশ পাকাপোক্ত। আমরা যদি তাওহিদ হৃদয়ের পর কাউকে ভাবি যিনি কিনা আসলে বড় বড় ছক্কা মারতে পারেন, তিনি পারভেজ হোসেন ইমন হতে পারেন। এবং পারভেজ হোসেন ইমনের এই ফরম্যাটটায় সামনের যেই তার ভবিষ্যৎ সেটা অনেক বেশি উজ্জ্বল সবাই ভাবেন। সুতরাং যে সুযোগটা পাবেন, যদি আজকে সুযোগ পান, তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি আসলে ক্যাপাবল, তার যে স্কিলটা আছে সেটা তিনি ইন্টারন্যাশনাল ম্যাচও দেখাতে পারেন, সেটা দেখানোটা খুব বেশি জরুরি। বাট পারভেজ হোসেন ইমনকে আমার কাছে মনে হয় এই ফরম্যাটে বাংলাদেশের একটা খুব বড় অ্যাসেট। অবশ্যই অনেকে বলছেন মাহমুদুল্লাহ আছে কিনা, মাহমুদুল্লাহ তো অবশ্যই নেই। মাহমুদুল্লাহ তো আসলে যেহেতু স্কোয়াডে আছে তাকে না খেলানোর কোনো কারণ নেই। যদি সেরকম কঠিন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট বা বিসিবি নিত তাহলে তো মাহমুদুল্লাহ এখানে স্কোয়াডে থাকতো না নিশ্চয়ই। এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ঘিরেও কিন্তু একটা বড় ফোকাস বা স্পটলাইট থাকবে এই সিরিজটাতে, যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে কেমন করেন। কারণ মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎটা কিন্তু এই সিরিজেই নির্ধারণ হবে। ভবিষ্যৎ বলতে 2026-এ কিন্তু আসলে তাকে কেউ সেভাবে দেখছেন না। বাট মাহমুদুল্লাহ রিয়াদকে এখানেই ফুল স্টপ দিবেন, অর্থাৎ এই সিরিজের পরে তিনি আসলে নিজেকে সরিয়ে নেবেন এই ফরম্যাট থেকে, সেই ডিসিশনটা হয়তোবা এই সিরিজটার পরেই আসবে। সুতরাং মাহমুদুল্লাহ রিয়াদের যদি এটা শেষ সিরিজ হয়ে থাকে, তিনি অবশ্যই চাইবেন নিজেকে প্রমাণ করার তো আসলে কোনো কিছু নেই, নিজেকে মেলে ধরে শেষটা যেন সুন্দর করে রাঙাতে পারেন সেই চেষ্টাটাই করবেন। এবং এই সিরিজটার পরেই হয়তোবা তিনি টিম ম্যানেজমেন্টের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে আসলে বসবেন আলোচনায়, তার ফিউচারটা ভাবনাটা কি সেটা হয়তোবা তিনি শেয়ার করবেন। ওভাবেই আসলে তাকে নিয়ে হয়তোবা টিম ম্যানেজমেন্ট পরবর্তীতে ভাববে। সেরা একাদশে কে কে আছেন, কার কি রোল হবে, কে কেমন করবে, এই বিষয়গুলো নিয়ে আবারও লাইভে আসবো আমরা দুজন 15 মিনিট বাদে। টসটা হোক, নিশ্চয়ই টসটা বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত জিতবে সেই প্রত্যাশা করছি। কারণ যদি স্লো টার্নিং উইকেট হয়, টস জেতে আগে ব্যাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ পরের দিকে যদি স্পিন ধরে আরো বেশি, উইকেটটা ভেঙে যায়, আরো লো হয়ে যায়, তখন কিন্তু চেস করাটা কঠিন হবে। আশা করি আপনাদেরকে খেলা যোগের লাইভে পাবো। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।